কালো মুবিল আর কালিতে মাখা দুটো হাত যে এত সুন্দর একটি ভবিষ্যৎ করতে পারে তা হয়তো কেউ আগে কল্পনাও করেনি। সমাজের চোখে সে মুছকি এক রাস্তার ধারের মেকানিক, কিন্তু শত শত মেয়ের কাছে সে ছিল এক আস্থার নাম। আজ আপনাদের এমন এক অবিশ্বাস্য কিন্তু বাস্তব গল্প শোনাব, যেখানে ধুলোমাখা এক সাইকেল মিস্ত্রির সাথে এক শিক্ষিকার অপ্রত্যাশিত এক বন্ধন তৈরি হয়, যে বন্ধন শুধু তাদের জীবন নয়, পাল্টে দিয়েছিল পুরো একটি জনপদের ভবিষ্যৎ। আসুন প্রবেশ করি রাজশাহী জেলার বাঘা উপজেলার সেই ছোট্ট মফস্বলে, যেখানে স্বার্থহীন ভালোবাসার এক বিরল দৃষ্টান্ত আজও উজ্জ্বল হয়ে আছে। সেই মফস্বল শহরের একেবারে শেষ প্রান্তে মূল রাস্তার ধার ঘেঁষে পুরনো টিনের ছাউনি দেওয়া অত্যন্ত সাধারণ মানের একটি দোকানঘর দাঁড়িয়েছিল। ওই ছোট্ট দোকানটিতে সারাদিন যে সাদাসিধে যুবকটি বসে কাজ করত, আশেপাশের সমস্ত মানুষের কাছে সে সাইকেলওয়ালা ভাইয়া নামেই সবচেয়ে বেশি পরিচিতি লাভ করেছিল। যুবকটির প্রকৃত নাম ছিল শফিক, আর তার বয়স ছিল আনুমানিক ৩৫ বছরের কাছাকাছি। সারাদিন হাড়ভাঙা খাটুনির কারণে তার পরনের পোশাক পরিচ্ছদ সর্বদা রাস্তার ধুলোবালি এবং সাইকেলের কালো কালিতে মাখামাখি হয়ে থাকত। তবে তার চেহারায় সবসময় এমন এক মায়াবী প্রশান্তি বিরাজ করত যে কোনো মানুষ তার সাথে কিছুক্ষণ কথা বললেই মনের ভেতর এক অদ্ভুত স্বস্তি অনুভব করত। তার সেই ছোট্ট দোকানঘর থেকে প্রায় ২ কিলোমিটার দূরত্বে মেয়েদের জন্য একটি সরকারি ইন্টার কলেজ অবস্থিত ছিল। আশেপাশের অসংখ্য গ্রামের মেয়েরা প্রতিদিন সেই শিক্ষা প্রতিষ্ঠানে বিদ্যালাভের উদ্দেশ্যে ছুটে আসত। গ্রামগুলোতে যাতায়াতের জন্য কোনো বাসের বন্দোবস্ত ছিল না, যে কারণে পড়াশোনা করতে আসা বেশিরভাগ মেয়েই সাইকেল চালিয়ে স্কুলে যাতায়াত করত। শফিকের প্রতিদিনের রুটিন ছিল ভোর ৫টায় ঘুম থেকে ওঠা, তারপর স্নান সেরে সকাল ৬টার মধ্যেই নিজের দোকানটি খুলে ফেলা, কারণ সে খুব ভালো করেই জানত যে ঠিক ওই সময়টাতেই মেয়েরা বাড়ি থেকে স্কুলের উদ্দেশ্যে বের হয়। যাওয়ার পথে কারোর সাইকেলের চাকায় হয়তো হাওয়া কমে যেত, কারো বা সাইকেলের চেন আচমকা পড়ে যেত, আবার কারো হয়তো ব্রেক ঠিকমতো কাজ করত না। শফিক নিজের কাজে বিন্দুমাত্র বিরক্তি প্রকাশ না করে হাসি মুখে প্রতিটি মেয়ের সাইকেল সারিয়ে দিত। যখন তারা কাজের পারিশ্রমিক সম্পর্কে জানতে চাইত, সে অত্যন্ত সহজভাবে বলত, আপনাদের যা উচিত মনে হয় তা দিয়ে দিন। বহুবার এমনও হতো যে মেয়েরা বলত, ভাইয়া এই মুহূর্তে কাছে কোনো টাকা নেই। তখন সে একগাল হেসে উত্তর দিত, কোনো চিন্তা নেই, তোমরা শুধু পড়াশুনোটা ছেড়ে দিও না, টাকার হিসেব পরে একসময় মিটিয়ে দিও। ধীরে ধীরে এই খবর আশেপাশের গোটা এলাকায় ছড়িয়ে পড়ল যে রাস্তার ধারের ওই শফিক ভাইয়া কোনো দিন কোনো মেয়েকে সাহায্য করার ব্যাপারে ফিরিয়ে দেয় না। একদিন খুব সকালবেলা, ঘড়িতে তখন হয়তো ৭টা বাজবে, অত্যন্ত ছিপছিপে গরনের একটি মেয়ে জং ধরা পুরনো একটি সাইকেল কোনোমতে টেনে টেনে তার দোকানের সামনে এসে দাঁড়াল। মেয়েটির পরনের জামাকাপড় বেশ পুরনো হলেও তা একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। সে খুব ধীর এবং দ্বিধাগ্রস্ত কণ্ঠে জানতে চাইল, ভাইয়া এই সাইকেলটা কি সারানো সম্ভব হবে? শফিক খুব মনোযোগ দিয়ে সাইকেলটির বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করল। টায়ার ফেটে গেছে, চেইন পুরোপুরি জ্যাম হয়ে আছে, প্যাডেলও বাঁকা আর ব্রেকও ভাঙা। সে হতাশ হয়ে মাথা নেড়ে জানাল, এটি মেরামত করতে অনেক বেশি খরচ পড়ে যাবে, তার চেয়ে বরং একটি নতুন সাইকেল কিনে নেওয়াই সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে। মেয়েটি তার কাঁপতে থাকা হাত দুটো বাড়িয়ে দিয়ে ২০০ টাকা বের করে দিল এবং বলল, আমার কাছে সম্বল বলতে কেবল এইটুকুই আছে, যদি এই সাইকেলটা ঠিক না হয় তাহলে আমার আর কোনোভাবেই স্কুলে যাওয়া হয়ে উঠবে না। শফিক সেই প্রথম মেয়েটির চোখের দিকে গভীরভাবে তাকাল, যেখানে একই সাথে চরম ভয় এবং সীমাহীন অসহায়ত্বের ছাপ স্পষ্ট ছিল। সে দরদ দিয়ে জিজ্ঞাসা করল, তোমার বাড়িতে কি আর কেউ নেই? এই কথা শোনা মাত্রই মেয়েটির ২ চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল। সে কেঁদে কেঁদে বলল, আমার মা বেঁচে নেই, আর বাবা সবসময় অসুস্থ অবস্থায় বিছানায় পড়ে থাকেন। যদি কোনো কারণে আমার স্কুল যাওয়া বন্ধ হয়ে যায় তাহলে আমার পড়াশোনার পাঠ চিরজীবনের মতো চুকে যাবে। এই কথাগুলো বলতে বলতেই সে ডুকরে কেঁদে উঠল। তার চোখের জল দেখে শফিক বেশ কিছুক্ষণ একদম চুপচাপ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তারপর হঠাৎ করেই সে নিজের জায়গা থেকে উঠে গিয়ে নিজের ব্যবহারের সাইকেলটি বের করে নিয়ে এলো। তুমি এটা নিয়ে যাও, আজ থেকে এটা চালিয়েই তুমি স্কুলে যাতায়াত করবে। মেয়েটি এই অভাবনীয় কাণ্ডে বেশ ঘাবড়ে গেল এবং বলল, না না ভাইয়া, এটা তো আপনার সাইকেল। শফিক দৃঢ়তার সাথে বলল, এখন থেকে এটা সম্পূর্ণ তোমার, কারণ যে কোনো কিছুর চেয়ে তোমার পড়াশোনাটা চালিয়ে যাওয়া অনেক বেশি জরুরি। মেয়েটি আবারও জোর করে তাকে টাকাগুলো দিতে চাইল, কিন্তু শফিক নিজের হাত সরিয়ে নিল এবং বলল,
এই টাকাগুলো তুমি নিজের কাছেই সযত্নে রেখে দাও, ভবিষ্যতে হয়তো কখনো তোমার নিজেরই কাজে লেগে যাবে। মেয়েটি সাইকেলে হাতলটি শক্ত করে ধরল এবং তারপর পরম শ্রদ্ধায় নিচু হয়ে তার পা ছুঁয়ে প্রণাম করল। শফিক এমন একটি কাণ্ডে ভীষণ অপ্রস্তুত হয়ে পড়ল এবং বলল, আরে আরে, তুমি এসব কি শুরু করেছ? মেয়েটি তখন শুধু আবেগভরা কণ্ঠে এটুকু বলল, ভগবান আপনাকে সবসময় অনেক ভালো রাখুন ভাইয়া। ঠিক সেই দিনটির পর থেকে মেয়েটি প্রতিদিন স্কুলে যাওয়ার পথে এবং স্কুল থেকে ফেরার পথে তাকে নিয়ম করে নমস্কার জানাত, আর তার মুখে সর্বদা সেই অকৃত্রিম হাসির রেখা ফুটে থাকত। এই একটি ছোট ঘটনা শফিকের ভেতরের পুরো জগৎটাকে এক লহমায় বদলে দিয়েছিল। জীবনে প্রথমবারের মতো তার এমনটা উপলব্ধি হলো যে তার করা সামান্য একটু সাহায্য হয়তো অন্য একজন মানুষের পুরো জীবনের গল্পটাই সুন্দর করে বদলে দিতে পারে। এরপর কিছুদিন যেতে না যেতেই দেখা গেল যে অন্য আরেকজন মেয়ে নিজের সাইকেল ছাড়াই কেবল পায়ে হেঁটে হেঁটে স্কুলের দিকে যাচ্ছে। তাকে থামিয়ে জিজ্ঞাসা করার পর জানা গেল যে তার সাইকেলটি একেবারে ভেঙে নষ্ট হয়ে গেছে এবং তার পরিবারের এমন কোনো সামর্থ্য নেই যে তাকে নতুন একটি সাইকেল কিনে দেবে। শফিক তখন বাতিল হয়ে পড়ে থাকা ভাঙাচোরা জিনিসপত্রের স্তূপের ভেতর থেকে পুরনো একটি সাইকেলের কাঠামো খুঁজে বের করল এবং টানা 2 দিন অক্লান্ত পরিশ্রম করে সেটি মেরামত করে সেই মেয়েটিকে উপহার হিসেবে দিয়ে দিল। এবার যেন এভাবেই তার জীবনের এক নতুন ধারা শুরু হয়ে গেল। যেখানেই সে সস্তায় কোনো ভাঙাচোরা বা পুরনো সাইকেল পেত, সে সেগুলো কিনে আনত, নিখুঁতভাবে মেরামত করত এবং তারপর যে মেয়েদের সত্যিই সাইকেল প্রয়োজন তাদের হাতে তুলে দিত। এভাবেই তার ছোট্ট দোকানটিতে সবসময় 2 থেকে 3টি অতিরিক্ত সাইকেল মজুত করে রাখা থাকত। আস্তে আস্তে স্কুলের মেয়েরা তাকে শুধুমাত্র একজন সাধারণ মেকানিক হিসেবে না দেখে নিজেদের বড় ভাইয়ের মতো শ্রদ্ধা করতে শুরু করল। কেউ তার কাছে এসে নিজেদের পারিবারিক সমস্যার কথা মন খুলে বলতো, কেউ বা পড়াশোনার বিভিন্ন অসুবিধার কথা শেয়ার করত, আবার কেউ বন্ধুদের মধ্যকার ঝগড়াঝাটির কথাও তাকে জানাত। শফিক একজন আদর্শ শ্রোতার মতো অত্যন্ত মনোযোগ দিয়ে তাদের প্রতিটি কথা শুনত এবং নিজের বুদ্ধি অনুযায়ী যতটুকু সম্ভব তাদের সঠিক পরামর্শ দেওয়ার চেষ্টা করত। সবচেয়ে অবাক করা বিষয় হল, মেয়েরাও তার দেওয়া সেই উপদেশগুলো খুব গুরুত্বের সাথে মেনে চলত। এভাবেই ধীরে ধীরে তার ওই ছোট্ট দোকানটি স্কুল পড়ুয়া মেয়েদের জন্য এক পরম নিশ্চিন্ত ও নিরাপদ আশ্রয়ে পরিণত হল। প্রতিদিন দুপুরে যখন স্কুলের ছুটি ঘোষণা করা হতো, তখন অনেক মেয়েই সরাসরি বাড়ি না ফিরে সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে বিশ্রাম নিত। কেউ সেখানে বসে তৃষ্ণা মেটানোর জন্য জল খেত, কেউ নিজেদের সাইকেলের চাকায় হাওয়া ভরে নিত, আবার কেউ হয়তো ক্লান্ত হয়ে শুধু 2 মিনিটের জন্য সেখানে বসে একটু জিরিয়ে নিত। এমনকি বেশ কিছু মেয়ে তো ভালোবেসে নিজেদের বাড়ি থেকে তৈরি করা খাবারও তার জন্য যত্ন করে নিয়ে আসত। শফিকের এই পৃথিবীতে নিজের পরিবার বলতে কেউ ছিল না, কারণ তার বাবা মায়ের মৃত্যু অনেক আগেই ঘটে গিয়েছিল, আর তার নিজেরও কখনো বিয়ে করা হয়ে ওঠেনি। সে সারাদিন কাজ শেষে দোকানের পেছনের দিকে তৈরি করা একটা ছোট্ট জীর্ণ ঘরে সম্পূর্ণ একাকী জীবন কাটাত। কিন্তু প্রতিদিন মেয়েদের এই আনন্দঘন আনাগোনা তার সেই একাকী ও নিঃসঙ্গ জীবনটাকে কানায় কানায় ভরিয়ে তুলতে শুরু করল। একদিন ভর দুপুরে 4 থেকে 5 জন মেয়ে তার দোকানে এলো এবং জিজ্ঞাসা করল, ভাইয়া, আপনি কি দুপুরের খাবার খেয়েছেন? সে উত্তর দিল, না, এখনও খাইনি, একটু পরেই আমি নিজে রান্না করে নেব। মেয়েরা তখন জেদ ধরে বলল, না, আপনাকে কষ্ট করতে হবে না, আজ আমরাই আপনার জন্য রান্না করে দিচ্ছি। শফিক তাদের অনেক বারণ করার চেষ্টা করল, কিন্তু তারা কোনো কথাই শোনার পাত্রী ছিল না। তারা সোজা তার সেই ছোট্ট রান্নাঘরের ভেতর প্রবেশ করল, উনুন জ্বালিয়ে অত্যন্ত যত্ন সহকারে সাধারণ ডাল আর ভাত রান্না করে তাকে খেতে দিল। বাড়ি ফেরার সময় তারা তাকে কড়া নির্দেশ দিয়ে বলল, এখন থেকে আপনি প্রতিদিন ঠিক সময় মতো খাবার খেয়ে নেবেন। সেদিন এই ঘটনার পর শফিক অনেকটা সময় নির্বাক হয়ে চুপচাপ বসে রইল। তার বারবার মনে হতে লাগল যেন এই পৃথিবীতে সত্যিই তার আপনজন বলে কেউ একজন আছে। এভাবেই দিন গড়িয়ে সময় কাটতে লাগল, আর এখন আশেপাশের প্রায় প্রতিটি মেয়েই তাকে খুব ভালোভাবে চিনত। রাস্তা দিয়ে হেঁটে বা সাইকেল চালিয়ে যাওয়ার সময় তারা দূর থেকেই উচ্চস্বরে তাকে ডাক দিত, ভাইয়া, নমস্কার, ভাইয়া, আপনি কেমন আছেন? কাল আবার দেখা হবে ভাইয়া। কিছু কিছু মেয়ে তো এতটাই শ্রদ্ধাশীল ছিল যে তারা নিজেদের সাইকেল থামিয়ে সরাসরি তার পা ছুঁয়ে তাকে প্রণাম করতে লাগল। গাড়ির মালিক সেই স্বামী স্ত্রী পুরো দৃশ্যটি দেখে রীতিমতো হতবাক হয়ে গেলেন। তারপর হঠাৎ 4 জন মেয়ে সেখানেই দাঁড়িয়ে পড়ল এবং নিজেদের মধ্যে অজানা কোনো একটি বিষয় নিয়ে বেশ তর্ক-বিতর্ক করতে শুরু করল। তারা একসময় শফিককে উদ্দেশ্য করে বলল, ভাইয়া, এবার আপনিই বিচার করে বলুন, এখানে আসলে কার ভুলটা বেশি? শফিক অত্যন্ত ধৈর্য সহকারে 2 পক্ষের সব কথা শুনল, তারপর মৃদু হেসে তাদের বলল,
তোমরা দুজনেই একে অপরের কাছে ক্ষমা চেয়ে নাও, কারণ জীবনে বন্ধুত্বের চেয়ে বড় আর কোনো কিছুই হতে পারে না। তার কথা শুনে দুই মেয়ে সাথে সাথেই ঝগড়া থামিয়ে একে অপরের কাছে ক্ষমা চেয়ে নিল। গাড়ির মালিক সেই লোকটির চোখে এবার প্রবল এক কৌতূহল একেবারে স্পষ্টভাবে ফুটে উঠল। সে খুব আস্তে করে নিজের স্ত্রীর কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, তুমি যা দেখছ, এই লোকটি মোটেও কোনো সাধারণ মানুষ নয়। তার তখন বিন্দুমাত্র ধারণাও ছিল না যে রাস্তার ধারের এই ছোট্ট সাক্ষাৎটি আগামী দিনগুলোতে অসংখ্য মানুষের জীবন পুরোপুরি বদলে দিতে চলেছে, এবং ঠিক সেই দিনটি থেকেই শফিকের নিজের জীবনও একটি সম্পূর্ণ নতুন মোড়ের দিকে ঘুরতে চলেছে। যাই হোক, সে গাড়ির ভদ্রলোকের নাম ছিল তারিকুল ইসলাম, যিনি শহরের একজন অত্যন্ত স্বনামধন্য ও প্রতিষ্ঠিত বড় ব্যবসায়ী ছিলেন, এবং সেদিন তিনি বিশেষ কোনো একটি কাজের কারণে ওই নির্দিষ্ট এলাকাটির উপর দিয়ে কোথাও যাচ্ছিলেন। তার গাড়ির পাংচার সারানোর পুরোটা সময় জুড়ে তিনি অত্যন্ত মনোযোগ দিয়ে লক্ষ্য করলেন যে রাস্তা দিয়ে হেঁটে যাওয়া প্রায় প্রতিটি মেয়েই শফিককে খুব সম্মান করে নমস্কার জানাচ্ছে। কেউ কেউ তো আবার নিজের জায়গা থেকে দাঁড়িয়ে তার প্রতিদিনও খবরাখবরও জিজ্ঞেস করে নিচ্ছে। তার স্ত্রীও এসব অবিশ্বাস্য দৃশ্য দেখে রীতিমতো অবাক হয়ে তাকিয়েছিলেন। যখন গাড়ির টায়ারটি সম্পূর্ণ ঠিক হয়ে গেল, তখন তারিকুল সাহেব তাকে কাজের জন্য পারিশ্রমিকের টাকাটা এগিয়ে দিলেন, কিন্তু সেখান থেকে বিদায় নেওয়ার আগে তিনি নিজের কৌতূহল ধরে রাখতে না পেরে তাকে জিজ্ঞেস করেই ফেললেন, ভাই, একটি কথা বলো তো, এই এতগুলো স্কুল পড়ুয়া মেয়ে তোমাকে এতটা বেশি সম্মান কেন দেয়? শফিক অত্যন্ত লাজুক মুখে হালকা হেসে তাকে উত্তর দিল, আরে না স্যার, এখানে বিশেষ তেমন কিছুই নেই। ওরা তো শুধু ওই স্কুলে পড়তে যায়, আর আমি সুযোগ পেলে কখনো কখনো ওদের একটু সামান্য সাহায্য করে দিই। তারিকুল সাহেবের কাছে তার এই সাদামাটা উত্তরটি মোটেও সন্তোষজনক বলে মনে হল না। তিনি তাকে পুনরায় জোড়াজুড়ি করে জিজ্ঞেস করলেন, দেখো, কাউকে শুধু একটু সাহায্য করলেই সে এতখানি সম্মান কখনো দেয় না, নিশ্চয়ই এর পেছনে অন্য কোনো বড় কারণ আছে। তখন শফিক বাধ্য হয়ে ধীরে ধীরে তার পেছনের পুরো গল্পটি তাকে খুলে বলল। সে জানালো কিভাবে সে পুরনো আর ভাঙাচোরা সাইকেলগুলো নিজে হাতে ঠিক করে মেয়েদের দেয়, কিভাবে সে কাজের বিনিময়ে তাদের কাছ থেকে খুব সামান্য টাকা নেয়, এবং কিভাবে সে নিজের জায়গা থেকে সর্বাত্মক চেষ্টা করে যেন কোনো মেয়ের পড়াশুনো শুধু টাকার অভাবে চিরতরে বন্ধ না হয়ে যায়। তার এই কথাগুলো শোনার পর তারিকুল সাহেব এবং তার স্ত্রীর দুই চোখ একেবারে জলে ভিজে উঠল। তারা দুজনেই বেশ কিছুক্ষণ স্তব্ধ হয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকলেন। তারপর একসময় তারা আবেগাপ্লুত হয়ে বললেন, তুমি সমাজের জন্য সত্যি অনেক বড় একটি মহৎ কাজ করে চলেছ, আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো তোমার নিজেরই সেটার কোনো উপলব্ধি নেই। শফিক সাথে সাথে বিনয়ের সাথে নিজের মাথা নেড়ে বলল, আমি তো শুধু নিজের সাধ্যমতো আমার কাজটুকুই করে যাচ্ছি স্যার। কিন্তু ততক্ষণে তারিকুল সাহেবের মনের ভেতরে এক নতুন চিন্তার উদয় হয়েছিল। তিনি সেখান থেকে চলে যাওয়ার সময় খুব গুরুত্বের সাথে বলে গেলেন, ভবিষ্যতে যদি কখনো তোমার কোনো ধরনের সাহায্যের প্রয়োজন হয়, তবে অবশ্যই আমাকে নির্দ্বিধায় বলো। শফিক শুধু স্বভাবসুলভ হাসি হেসে তাদের নমস্কার জানিয়ে বিদায় দিল, কারণ তার মনে হয়েছিল যে বড় লোকেরা হয়তো আবেগবশত এমন অনেক কথাই বলে ফেলে এবং পরে আবার তা ভুলেও যায়। কিন্তু ঠিক এক সপ্তাহ অতিবাহিত হবার পরই সেই একই সাদা রঙের গাড়িটি পুনরায় তার দোকানের ঠিক সামনে এসে থামল। তবে এবার তারিকুল সাহেব আর একা ছিলেন না, তার সাথে আরও দুজন অচেনা ব্যক্তিও সেখানে এসেছিলেন। তারা গাড়ি থেকে নেমেই সোজা দোকানের ঠিক পেছনের সেই ছোট্ট ঘরটিতে প্রবেশ করলেন এবং শফিকের সামনাসামনি বসে অত্যন্ত গম্ভীরভাবে আলোচনা করতে লাগলেন। তারা তাকে সরাসরি প্রশ্ন করলেন, তুমি ভবিষ্যতে এই অসহায় মেয়েদের জন্য আর কি করতে চাও, আমাদের খুলে বলো। শফিক প্রথমে তাদের এমন প্রশ্নে একটু ইতস্তত বোধ করল, তারপর ধীরে ধীরে বলল, স্যার, আমি যদি সত্যি কথাটা বলি, তাহলে আমি মন থেকে চাই যে এই মেয়েদের জন্য যেন কোনোভাবে অতিরিক্ত পড়াশোনার একটা ভালো ব্যবস্থা হয়ে যায়। এদের মধ্যে অনেকেই ভবিষ্যতে সায়েন্স নিয়ে পড়তে আগ্রহী, আবার কেউ কেউ হয়তো বড় হয়ে নার্স হতে চায়, কিন্তু তাদের পরিবারের পক্ষে প্রাইভেট টিউশনের টাকা দেওয়া একেবারেই সম্ভব হয় না, কারণ তাদের কাছে মাসের 500 টাকা খরচ করাও অনেক বড় একটা পাহাড় সম ব্যাপার। এই মার্মিক কথাটি শুনে তারিকুল সাহেব বেশ চিন্তিত ও গম্ভীর হয়ে পড়লেন। তিনি মনে মনে কিছু একটা হিসেব কষলেন এবং তারপর বললেন, যদি আমরা সবাই মিলে এখানেই একটি ছোট আকারের কোচিং সেন্টার শুরু করার উদ্যোগ নিই, তবে তোমার কেমন মনে হয়? শফিক এই কথা শুনে রীতিমতো চমকে উঠে বড় বড় চোখ করে তার দিকে তাকালো এবং বলল, আপনি কি সত্যি এমন কিছু করতে পারবেন?
তিনি দৃঢ়তার সাথে বললেন, হ্যাঁ, অবশ্যই পারব, কিন্তু এই মহৎ উদ্যোগে তোমাকেও আমাদের সাথে পুরোপুরি সঙ্গী দিতে হবে। সেই কথার রেশ ধরে মাত্র কিছুদিনের মধ্যেই শফিকের দোকানের ঠিক পাশেই খালি পড়ে থাকা একটি জমিতে ছোট আকারের একটি সুন্দর ঘর তৈরি করে ফেলা হলো। সেখানে ছাত্রীদের পড়ানোর জন্য দুজন অত্যন্ত যোগ্য শিক্ষককে নিয়োগ দেওয়া হলো এবং পুরো এলাকায় আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে দেওয়া হলো যে গরিব পরিবারের মেয়েদের জন্য এখানে সম্পূর্ণ বিনামূল্যে উন্নত মানের পড়াশোনার ব্যবস্থা করা হয়েছে। যখন এই অভাবনীয় খবরটি স্কুলের অন্যান্য মেয়েদের কাছে পৌঁছালো, তখন প্রথম দিকে কারোরই বিশ্বাস হতে চায়নি যে এমন কিছু সত্যিই সম্ভব। কিন্তু যখন সেখানে নিয়ম করে নিয়মিত ক্লাস শুরু হলো, তখন ধীরে ধীরে মেয়েরা সেখানে পড়াশোনা করার জন্য আসতে শুরু করলো। একদম শুরুর দিকে সেখানে হয়তো 20 থেকে 25 জনের মতো ছাত্রী ভর্তি হয়েছিল, কিন্তু তারপর অল্প সময়ের মধ্যেই সেই সংখ্যাটি অপ্রত্যাশিতভাবে বেড়ে গিয়ে 50-এর কোঠা পার হয়ে গেল। শফিক প্রতিদিন সন্ধেবেলা নিয়ম করে সেখানে গিয়ে উপস্থিত হতো, সবার খাওয়ার জন্য বালতি ভরে পরিষ্কার জল এনে রাখত, সবার বসার জন্য চেয়ারগুলো সুন্দর করে গুছিয়ে রাখত এবং এটি দেখে মনে মনে ভীষণ তৃপ্তি পেত যে তার স্নেহের বোনেরা এখন অনেক দ্রুত সামনের দিকে এগিয়ে যাচ্ছে। কয়েক মাস পার হতেই এই কোচিং সেন্টারের চমৎকার প্রভাব সবার চোখের সামনে ফুটে উঠতে লাগল। যেসব মেয়ে আগে স্কুলের পড়াশোনায় অনেক দুর্বল ছিল এবং ক্লাসে পিছিয়ে থাকত, তারা এখন শিক্ষকদের করা প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর অবলীলায় দিতে শুরু করল। স্কুলের অন্যান্য শিক্ষকরাও এই দৃশ্য দেখে রীতিমতো অবাক হয়ে গিয়েছিলেন যে এত অল্প সময়ের মধ্যে মেয়েদের ভেতর এত বিশাল পরিবর্তন ঠিক কিভাবে এলো। যখন তারা অবশেষে জানতে পারলেন যে একদম কাছেই একটি সম্পূর্ণ বিনামূল্যের কোচিং সেন্টার অত্যন্ত সফলভাবে চলছে, তখন তারাও এই উদ্যোগে ভীষণভাবে প্রভাবিত হলেন। সেই একই স্কুলের বিজ্ঞানের একজন অত্যন্ত জনপ্রিয় শিক্ষিকা ছিলেন ফারহানা রহমান। তিনি যখন নিজের ছাত্রীদের এমন অভাবনীয় উন্নতি নিজের চোখে দেখলেন, তখন তার মনেও এক গভীর কৌতূহল জন্মালো যে আসলে ওই সেন্টারে এমন কী চমৎকার ঘটছে। একদিন স্কুলের ছুটি হওয়ার পর তিনি আর বাড়ি না ফিরে সোজা সেই কোচিং সেন্টারের দিকে রওনা দিলেন। শফিক তাকে দূর থেকে সেন্টারের দিকে হেঁটে আসতে দেখেই তড়িঘড়ি করে একটি চেয়ার খুব ভালোভাবে পরিষ্কার করে তাকে সেখানে বসার জন্য অনুরোধ করল। শফিক অন্যান্য সময়ের মতোই তার সামনে ভীষণ ঘাবড়ে গিয়ে কাঁচুমাচু হয়ে দাঁড়িয়েছিল, কারণ তার ঠিক সামনে দাঁড়িয়েছিলেন একজন উচ্চশিক্ষিত ম্যাডাম এবং সে নিজে পড়ালেখার জগতে সেভাবে প্রবেশই করতে পারেনি। ফারহানা ম্যাডাম অত্যন্ত মনোযোগ দিয়ে পুরো সেন্টারটি ঘুরে ঘুরে দেখলেন, সেখানে পড়াশোনা করতে আসা মেয়েদের সাথে বিস্তারিত কথা বললেন এবং সেখানকার পুরো পরিস্থিতি খুব সহজেই বুঝে গেলেন। তিনি অত্যন্ত ধীর গলায় শফিককে উদ্দেশ্য করে বললেন, আপনি এই সমাজে সত্যি অনেক বড় এবং মহৎ একটি কাজ সম্পন্ন করেছেন। শফিক বিনয়ের সাথে নিজের মাথা নিচু করে নিল এবং বলল, ম্যাডাম, আমি নিজে থেকে আসলে কিছুই করিনি, এখানে যা কিছু হচ্ছে তার সবটাই কেবল উপরওয়ালার অশেষ কৃপা। কিন্তু ফারহানা ম্যাডাম ততক্ষণে এই সাধারণ মানুষটির অসাধারণ সরলতায় গভীরভাবে মুগ্ধ হয়ে গিয়েছিলেন। সেই নির্দিষ্ট দিনটির পর থেকে তিনি সময় পেলেই মাঝে মাঝে ওই সেন্টারে আসতে লাগলেন। তারপর ধীরে ধীরে তার এই আশাটা প্রায় প্রতিদিনের রুটিনে পরিণত হল। তিনি প্রতিদিন স্কুলে নিজের সমস্ত ক্লাস শেষ করে আর অন্য কোথাও না গিয়ে সরাসরি সেখানে পৌঁছে যেতেন এবং অত্যন্ত পরম যত্নে মেয়েদের পড়ানোর কাজে সাহায্য করতেন। সেখানকার পড়াশোনা করতে আসা ছাত্রীরাও তাকে ঠিক ততটাই সম্মান ও শ্রদ্ধা দিতে শুরু করল যতটা সম্মান তারা নিজেরা শফিককে দিত। শফিক তার সেন্টারে আসার পর অত্যন্ত শ্রদ্ধার সাথে তার জন্য চা বানিয়ে আনত, তার বসার চেয়ারটি নিজের হাতে পরিষ্কার করে দিত এবং সব সময় চরম সম্মান প্রদর্শন করে তার সাথে কথা বলত। ফারহানা ম্যাডামের কাছে এই বিষয়টি অত্যন্ত আশ্চর্যের মনে হতো যে অর্থনৈতিক দিক থেকে এতটা গরিব একজন মানুষ হওয়া সত্ত্বেও তার ভেতরে বিন্দুমাত্র কোনো হীনমন্যতার ছাপ নেই। তার ভেতরে না ছিল কোনো লোক দেখানো আড়ম্বর, না ছিল কোনো কৃত্রিম সাজসজ্জা, ছিল কেবল এক নিটোল ও খাঁটি সততা। এভাবেই ধীরে ধীরে সময়ের চাকা ঘুরতে লাগল এবং তাদের দুজনের মনের ভেতরে একে অপরের প্রতি অত্যন্ত গভীর একটি বিশ্বাসের সম্পর্ক গড়ে উঠল। একদিন সন্ধ্যার পর সেন্টারের পড়াশোনা শেষ হয়ে গেলে সবাই যখন চলে গেল, তখন ম্যাডাম হঠাৎ করে তাকে জিজ্ঞেস করলেন, আপনি নিজের জীবনে বিয়ে কেন করেননি? শফিক এই আকস্মিক প্রশ্নে কিছুক্ষণ একেবারে চুপচাপ শান্ত হয়ে থাকল। তারপর ধীর কণ্ঠে বলল, এখন আর এই বয়সে নতুন করে বিয়ে করে কী বা হবে? আমার জীবনের পুরো পরিবার বলতে তো এই মেয়েরাই, এদের ঘিরেই তো আমার সব। ফারহানা ম্যাডাম অত্যন্ত তীক্ষ্ণ দৃষ্টিতে মনোযোগ দিয়ে তার চোখের দিকে তাকিয়ে থাকলেন
তার মনের গহীনে মনে হল যে এই সাদাসিধে মানুষটির ভেতরে হয়তো অনেক গভীর ও পুরনো কোনো যন্ত্রণা সযত্নে লুকিয়ে রাখা আছে, কিন্তু সে কখনোই সেই কষ্টের কথা কাউকে বাইরে প্রকাশ হতে দেয় না। আসলে ফারহানা ম্যাডামের নিজের জীবনের গল্পটাও খুব একটা মসৃণ বা সহজ ছিল না। তার স্বামী ছিলেন সমাজের একজন প্রতিষ্ঠিত ও ক্ষমতাবান সরকারি আধিকারিক, কিন্তু এত সত্ত্বেও তারা দুজন সম্পূর্ণ আলাদা আলাদা বাড়িতে বসবাস করতেন। তার স্বামীর চারিত্রিক স্বভাব ছিল অত্যন্ত রূঢ় ও কঠিন প্রকৃতির, এবং তাদের বাড়িতে প্রায় প্রতিটি দিনই কোনো না কোনো বিষয় নিয়ে ভয়াবহ ঝগড়া লেগেই থাকত। সমাজের চারপাশের মানুষের সমালোচনার ভয় এবং বদনামের আশঙ্কায় তিনি এই দুর্বিষহ সম্পর্কটিকে চাইলেও পুরোপুরি শেষ করে বেরিয়ে আসতে পারছিলেন না। কিন্তু মনের দিক থেকে তিনি ছিলেন ভীষণ রকম একাকী ও বিষণ্ণ একজন মানুষ। শফিকের জীবনের এই অভাবনীয় সরলতা এবং তার নিঃস্বার্থ সেবার মনোভাব ম্যাডামকে ভেতর থেকে গভীরভাবে নাড়া দিয়ে যাচ্ছিল। তিনি প্রতিনিয়ত এটাই ভাবতে শুরু করলেন যে আসল মানবতা কখনো কোনো বইয়ের কালো অক্ষরে বন্দী থাকে না, বরং তা লুকিয়ে থাকে সমাজের এই ধরনের সাধারণ মানুষদের ভেতরেই। ধীরে ধীরে তিনি নিজের মনের অজান্তেই অনুভব করতে শুরু করলেন যে তিনি প্রতিদিন ওই সেন্টারে যাওয়ার জন্য এবং শফিকের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতে শুরু করেছেন। শফিকের সাধারণ কথাগুলো শুনলে তিনি মনের মাঝে এক অদ্ভুত প্রশান্তি খুঁজে পেতেন, এবং তার অকৃত্রিম হাসিটি দেখলে সারাদিনের জমে থাকা সমস্ত ক্লান্তি মুহূর্তের মাঝেই কোথায় যেন উধাও হয়ে যেত। অন্যদিকে শফিক তাকে সবসময় একজন অত্যন্ত সম্মানী ব্যক্তি হিসেবেই বিবেচনা করত। তার কাছে ম্যাডাম ছিলেন এমন একজন মানুষ যিনি অনেক উঁচুতলার বাসিন্দা। তার বিন্দুমাত্র ধারণাও ছিল না যে তার মতো একজন সামান্য সাইকেল মিস্ত্রির প্রতি ম্যাডামের মনের ভেতরে ঠিক কী ধরনের চিন্তাভাবনার আবর্তিত হচ্ছে। একদিন পড়ন্ত বিকেলে যখন সেন্টারের সমস্ত মেয়ে পড়াশোনা শেষ করে বাড়ি ফিরে গেছে এবং পশ্চিম আকাশে সূর্য ধীরে ধীরে অস্ত যাচ্ছে, তখন ফারহানা ম্যাডাম হঠাৎ করেই নীরবতা ভেঙে বললেন, শফিক সাহেব, ভবিষ্যতে যদি এমন কোনো সমজদার ও পরিণত মহিলা আপনার জীবনের স্বেচ্ছায় আসতে চায়, তবে কি আপনি তাকে বিয়ে করতে রাজি হবেন? শফিক ম্যাডামের এই কথা শুনে হাসতে হাসতে খুব সাবলীলভাবে উত্তর দিল, না ম্যাডাম, এখন তো আর আমার সেই বয়স নেই, বয়স অনেক আগেই পেরিয়ে গেছে। আর আমার সবচেয়ে বড় ভয় হয় যে নতুন কেউ জীবনে এলে হয়তো আমার এই নিঃস্বার্থ কাজে কোনো ধরনের বাধা বা বিপত্তি চলে আসতে পারে। ম্যাডাম এই উত্তরের পর কয়েক মুহূর্তের জন্য সম্পূর্ণ চুপ করে থাকলেন। তারপর পুনরায় বললেন, যদি সেই মহিলা নিজেই আপনার জীবনের এই মহৎ কাজগুলোতে আপনার পাশে থেকে আপনাকে পূর্ণ সঙ্গ দেয়, তবে তখন আপনি কি করবেন? শফিক এবার কিছুটা অবাক হয়ে তার দিকে চোখ তুলে তাকাল। সে সত্যিই বুঝতে পারছিল না যে ম্যাডাম আসলে কথায় কথায় ঠিক কোন দিকে ইঙ্গিত করতে চাইছেন। সে খুব ধীর গলায় দ্বিধাগ্রস্ত হয়ে বলল, এই সমাজে এমন নিঃস্বার্থ মহিলা আমি কোথায় খুঁজে পাব ম্যাডাম? আর তার নিজের মনে তখনও বিন্দুমাত্র ধারণাও ছিল না যে ম্যাডামের মুখ থেকে বের হওয়া পরবর্তী কথাটি তার জীবনের পুরো অস্তিত্বকে এক নিমেষে বদলে দিতে চলেছে। ফারহানা ম্যাডাম কয়েক মুহূর্তের জন্য তার চোখের দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকলেন, যেন তিনি নিজের মনের ভেতরে অনেক বড় কোনো এক কঠিন সিদ্ধান্ত নেওয়ার সাহস সঞ্চয় করে নিচ্ছেন। তারপর অত্যন্ত ধীর কিন্তু একদম স্পষ্ট গলায় তিনি বললেন, যদি আমি আজ আপনাকে বলি যে আমি নিজেই আপনার জীবনের সাথে নিজেকে জড়িয়ে রাখতে চাই, তবে আপনি কি বলবেন? এই কথাটি শোনা মাত্রই শফিক যেন আক্ষরিক অর্থেই একটি নিথর পাথরের মূর্তিতে পরিণত হয়ে গেল। তার নিজের হাতের মুঠোয় ধরা গরম চায়ের কাপটি যেন মহাশূন্যেই পুরোপুরি স্থির হয়ে থেমে গেল। তার কাছে মনে হল হয়তো সে নিজের কানেই চরম কোনো ভুল কিছু একটা শুনে ফেলেছে। সে ভীষণ ঘাবড়ে গিয়ে তোতলামো কণ্ঠে বলল, ম্যাডাম, আপনি নিশ্চয়ই আমার সাথে কোনো বড় ধরনের মজা করছেন, তাই না? কিন্তু ফারহানা ম্যাডামের দুই চোখের দৃষ্টিতে তখন কোনো ধরনের মজার ছিটে ফোঁটাও উপস্থিত ছিল না। সেখানে ছিল শুধুমাত্র এক নির্মম সত্য এবং অনেক বছরের জমানো কষ্ট। তিনি অত্যন্ত শান্ত কণ্ঠে বললেন, আমি বিন্দুমাত্র মজা করছি না। আমি বিগত অনেক দিন ধরে আপনাকে খুব কাছ থেকে দেখছি। আপনি যেভাবে কোনো ধরনের জাগতিক স্বার্থ ছাড়াই এই সমাজের জন্য এত বড় একটি কাজ করে চলেছেন, আজকালকার দিনে এমনটা কেউ স্বপ্নেও চিন্তা করতে পারে না। আমি আপনাকে মন থেকে চরম সম্মান করি, আর হয়তো নিজের অজান্তেই তার চেয়েও অনেক বেশি কিছু অনুভব করতে শুরু করেছি। শফিকের মুখে তখন উত্তর দেওয়ার মতো কোনো ভাষাই আর অবশিষ্ট ছিল না। সে লজ্জিত হয়ে সরাসরি মাটির দিকে দৃষ্টি নিবদ্ধ করে রাখল। সে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, ম্যাডাম,
আমি তো খুব সামান্য আর সাধারণ একজন মানুষ। আমি তো কখনো ভালো করে স্কুল কলেজে পড়াশোনাটাও শিখতে পারিনি। আপনার মতো এত বড় একজন শিক্ষিত ম্যাডাম আমার মতো একজন নগণ্য মেকানিক সম্পর্কে এমন কথা কিভাবে চিন্তা করতে পারেন? ফারহানা ম্যাডাম অত্যন্ত ধীর ও মধুর গলায় তাকে বুঝিয়ে বললেন, এই পৃথিবীতে কোনো মানুষের আসল দাম তার পরনের দামি জামাকাপড় বা তার জমানো টাকা দিয়ে কখনোই বিচার করা যায় না। মানুষের আসল বিচার হয় তার হৃদয়ের বিশালতা দিয়ে। আর আমি জানি যে আপনার হৃদয় এই পৃথিবীর অনেক বড় বড় মানুষের চেয়েও অনেক বেশি বিশাল। ম্যাডামের মুখ থেকে এই কথাগুলো শোনার পরেও শফিকের নিজের কানকে কিছুতেই বিশ্বাস করানো সম্ভব হচ্ছিল না। সে চরম কাঁপা গলায় আবারও জিজ্ঞেস করল, কিন্তু আপনার নিজের পরিবার, আপনার বিবাহিত স্বামী, তারা কি ভাববে? এই প্রশ্নের মুখোমুখি হতেই ম্যাডামের দুই চোখ মুহূর্তের মাঝেই কান্নায় কানায় ভিজে উঠল। তিনি সেই জীবনে প্রথমবারের মতো একটি মানুষের সামনে নিজের জীবনের জমানো সমস্ত কষ্টের কথা মন খুলে শোনালেন। কিভাবে তার নিজের স্বামী প্রতিটি মুহূর্তে তাকে চূড়ান্ত অবহেলা করেন, তাকে সবার সামনে অপমান করেন এবং দিনের পর দিন সম্পূর্ণ আলাদা থাকেন। তিনি জানালেন যে তাদের দুজনের মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্কটি কেবল নামমাত্র কাগজ কলমেই বেঁচে আছে। ভেতর থেকে এই বিবাহিত জীবন তো অনেক বছর আগেই পুরোপুরি শেষ হয়ে গেছে। তিনি আরও বললেন, সেই দিনের ওই কথার পর থেকে তাদের দুজনের মাঝখানে একটি অদ্ভুত অদৃশ্য দূরত্ব যেমন তৈরি হয়েছিল, ঠিক তেমনই এক আশ্চর্য রকমের আপন বোধ সৃষ্টি হয়েছিল। শফিক ম্যাডামের সাথে আগের মতোই অত্যন্ত সম্মানজনক আচরণ করত, কিন্তু এবার তার মনের একেবারে গহীনে একটি চাপা ভয় ধীরে ধীরে প্রবেশ করতে শুরু করেছিল, যে হয়তো সমাজের মানুষ তাদের এই সম্পর্কটিকে সম্পূর্ণ ভুল এবং নোংরাভাবে বিচার করতে বসবে। অন্যদিকে ফারহানা ম্যাডাম নিজের জীবনের এই চরম সিদ্ধান্তের ব্যাপারে একেবারে পরিষ্কার এবং অনড় ছিলেন। তিনি মনের ভেতর দৃঢ়ভাবে ঠিক করে ফেলেছিলেন যে তিনি আর কোনোভাবেই এই মিথ্যা ও প্রতারণাপূর্ণ জীবনটাকে টেনে নিয়ে বেড়াবেন না। আর তাই তিনি কিছুদিন পরেই নিজের স্বামীকে আনুষ্ঠানিকভাবে ডিভোর্স দেওয়ার কথা সরাসরি জানিয়ে দিলেন। একদম শুরুতে তার বদমেজাজি স্বামী এই বিষয়টিতে খুব একটা কান দেয়নি, কিন্তু যখন সে খোঁজ নিয়ে এই ডিভোর্সের পেছনের আসল কারণটি জানতে পারল, তখন সে রাগে অন্ধ হয়ে রীতিমতো অগ্নিশর্মা হয়ে উঠল। তার অহংকারী মনের কাছে এই বিষয়টি কোনোভাবেই সহ্য হচ্ছিল না, যে তার মতো ক্ষমতাবান মানুষকে ছেড়ে তার নিজের স্ত্রী কেবল একজন রাস্তার ধারে সাধারণ সাইকেল মেকানিকের সাথে নতুন করে জীবন শুরু করতে চাইছে। সে নিজের প্রশাসনিক প্রভাব এবং অঢেল টাকার নোংরা ব্যবহার শুরু করে দিল। সে সবার আগে লোক লাগিয়ে শফিকের অতীত ও বর্তমান সম্পর্কে সমস্ত তথ্য জোগাড় করালো। তারপর খুব ঠান্ডা মাথায় তাকে সমাজের চোখে পুরোপুরি বদনাম করে দেওয়ার এক জঘন্য পরিকল্পনা তৈরি করল। সে আশেপাশের কিছু অসাধু লোককে টাকার লোভ দেখিয়ে পুরো এলাকায় মিথ্যা গুজব ছড়ানোর কাজে লাগিয়ে দিল। তারা রটাতে শুরু করল যে শফিক নামের এই লোকটি আসলে এতগুলো ছোট ছোট মেয়েকে ফুসলিয়ে নিজের ফাঁদে ফেলার চেষ্টা করছে। তারা বলতে লাগলো যে তার ভেতরের আসল উদ্দেশ্য একেবারেই ভালো নয় এবং বিনামূল্যে সাইকেল বিতরণ করার পেছনে নিশ্চয়ই তার অন্য কোনো জঘন্য স্বার্থ লুকিয়ে আছে। এই পরিকল্পিত চক্রান্তের ফলে ধীরে ধীরে আশেপাশের পুরো এলাকার পরিস্থিতি খারাপের দিকে বদলাতে শুরু করল। যেসব সাধারণ মানুষ কিছুদিন আগেও প্রকাশ্যে তার এত প্রশংসা করত, আজ তারাই তাকে চরম সন্দেহের চোখে আর চোখে দেখতে শুরু করল। শফিকের সরল মাথায় এটা কিছুতেই ঢুকছিল না যে রাতারাতি হঠাৎ করে চারপাশের পরিবেশে এমন কী পরিবর্তন ঘটে গেল। তার জীবনে সবচেয়ে বড় মানসিক ধাক্কাটি ঠিক তখনই লাগল যখন তার সেন্টারে পড়া দুজন অত্যন্ত পরিচিত মেয়ের পরিবারের লোকজন সরাসরি দোকানে এসে তাকে ভীষণভাবে ধমক দিয়ে গেল। তারা চিৎকার করে বলে গেল, আজ থেকে তুমি আমাদের বাড়ির মেয়েদের কাছ থেকে 10 হাত দূরে থাকবে। শফিক তাদের এমন কথায় আক্ষরিক অর্থেই হতবাক হয়ে পাথরের মতো দাঁড়িয়ে রইল। সে 2 হাত জোড় করে অত্যন্ত কাকুতি মিনতি করে বলল, আমি তো সারাটা জীবন ধরে এদের প্রত্যেককে আমার নিজের বোনের মতোই সম্মান করে এসেছি। কিন্তু সেদিন তার সেই কান্না ভেজা কথাগুলো শোনার মতো বা বিশ্বাস করার মতো কেউ সেখানে প্রস্তুত ছিল না। এই ঘটনার পর সেন্টারে পড়তে আসা মেয়েদের উপস্থিতির সংখ্যা জাদুর মতো কমতে শুরু করল। বেশ কিছু মেয়ে তো কেবল সমাজের বদনামের ভয়ে এবং নিজেদের পরিবারের চাপে সেখানে আসাই পুরোপুরি বন্ধ করে দিল। শফিক এই চরম অপমানে সারারাত 2 চোখের পাতা এক করে ঘুমাতে পারত না। তার শুধু বারবার এটাই মনে হতে লাগল যে হয়তো সে নিজের অজান্তেই সত্যিই খুব বড় কোনো একটি ভুল করে ফেলেছে।
অথচ সে নিজের পুরোটা জীবন কেবল অন্যের উপকারের জন্যই নিঃস্বার্থভাবে বিলিয়ে এসেছে। ফারহানা ম্যাডাম আড়াল থেকে এই পুরো ষড়যন্ত্রের বিষয়টি খুব ভালোভাবে উপলব্ধি করতে পারছিলেন। তিনি ব্যক্তিগতভাবে নিজের পরিচিত লোকজনের মাধ্যমে গোপনে খোঁজখবর নিলেন এবং খুব দ্রুতই এই নিষ্ঠুর সত্যটি সবার সামনে বেরিয়ে এলো যে এই সবকিছুর পেছনে আসলে কলকাঠি নাড়ছে তার নিজেরই অহংকারী স্বামী। ম্যাডাম এই অন্যায়ের বিরুদ্ধে প্রকাশ্যে অত্যন্ত কঠোরভাবে প্রতিবাদে রুখে দাঁড়ালেন এবং অত্যন্ত সাহসের সাথে জানিয়ে দিলেন যে তিনি কারো রক্তচক্ষুকে বিন্দুমাত্র ভয় পাওয়ার মতো পাত্রী নন। তিনি নিজে গিয়ে স্কুলের প্রশাসনিক কর্তৃপক্ষের কাছে এবং সমাজের কিছু গণ্যমান্য ও সৎ মানুষের কাছে পুরো ঘটনার বিস্তারিত সত্য বিবরণ খুলে বললেন। তার এই সাহসী পদক্ষেপের কারণে ধীরে ধীরে আসল সত্যটি অন্ধকারের বুক চিরে আলোর মুখ দেখতে শুরু করল। যেসব অসহায় মেয়েকে ভয় দেখিয়ে বা ভুল বুঝিয়ে শফিকের বিরুদ্ধে কথা বলতে বাধ্য করা হয়েছিল, তারাও অবশেষে সবার সামনে নিজেদের মুখ খুলল এবং সত্যিটা স্বীকার করে নিল যে তাদের আসলে ভয় দেখিয়ে মিথ্যা কথা বলতে বাধ্য করা হয়েছিল। যখন এই আসল সত্য ঘটনাটি মানুষের মুখে মুখে চারিদিকে ছড়িয়ে পড়ল, তখন সাধারণ মানুষের ভুল দৃষ্টিভঙ্গিও পুনরায় বদলাতে শুরু করল। যারা গুজবে কান দিয়ে শফিকের কাছ থেকে নিজেদের দূরত্ব তৈরি করে নিয়েছিল, তারা নিজেদের ভুল বুঝতে পেরে আবার অনুতপ্ত হয়ে তার কাছে ফিরে আসতে শুরু করল। কিন্তু মাঝখান দিয়ে ঘটে যাওয়া এই পুরো অনাকাঙ্ক্ষিত ঘটনাটি শফিককে মানসিকভাবে একদম ভেতর থেকে ভেঙে টুকরো টুকরো করে দিয়েছিল। সে আর আগের মতো সেই প্রাণোচ্ছল মানুষটির মতো মন খুলে খুশি থাকতে পারত না। তার মনের ভেতর সবসময় একটা আতঙ্ক তাড়া করে বেড়াত যে না জানি কখন আবার বিনা দোষে তার ওপর নতুন কোনো কলঙ্কের অভিযোগ এসে পড়ে। একদিন সে ফারহানা ম্যাডামকে অত্যন্ত ব্যথিত কণ্ঠে বলল, আজ কেবল আমারই কারণে আপনি সমাজের কাছে এতটা লাঞ্ছনা সহ্য করছেন। আপনি যদি নিজের মন থেকে চান, তবে আজই আমার কাছ থেকে অনেক দূরে সরে গিয়ে নিজের সম্মান রক্ষা করতে পারেন। ম্যাডাম এই কথা শোনা মাত্রই অত্যন্ত দৃঢ়তার সাথে উত্তর দিলেন, আমি যদি আজকের এই বিপদের দিনে ভয়ে পিছিয়ে যাই, তবে তো এই পৃথিবীতে শেষ পর্যন্ত সত্যের চরম পরাজয় হয়ে যাবে। আপনি নিজের পুরো জীবনটাই অন্যদের মঙ্গলের জন্য বিলিয়ে দিয়েছেন, আর তাই আজ এই কঠিন সময়ে আমি নিজে আপনার ঢাল হয়ে আপনার পাশে লড়াই করার জন্য দাঁড়িয়ে থাকব। ম্যাডামের মুখ থেকে এমন অভয়বাণী শুনে শফিকের দুই চোখ পুনরায় জলে ভরে উঠল। তার জীবনের ইতিহাসে প্রথমের মতো এমনটা মনে হল যে সত্যি সত্যি এই পৃথিবীতে তার আপন বলে কেউ একজন আছে, যে কিনা চূড়ান্ত বিপদের সময়ও তাকে একা ফেলে স্বার্থপরের মতো চলে যাবে না। এরপর মাত্র কয়েক মাসের ব্যবধানে চারপাশের সমস্ত পরিস্থিতি একেবারে শান্ত ও স্বাভাবিক হয়ে এলো। মিথ্যা বদনামের সেই কালো মেঘ কেটে গিয়ে পুনরায় সেখানে সম্মান ও শ্রদ্ধার সূর্য উদিত হল। সমাজের মানুষ এখন কোনো দ্বিধা ছাড়াই প্রকাশ্যে আলোচনা করতে শুরু করল যে আজকের যুগে শফিকের মতো এমন সোনার টুকরো মানুষ খুঁজে পাওয়া সত্যি অনেক দুষ্কর। তাদের সেই কোচিং সেন্টারটি আবার আগের মতো ছাত্রীদের পদচারণায় কানায় কানায় ভরে উঠতে লাগল। মেয়েরা এবার আগের চেয়েও অনেক গুণ বেশি উৎসাহ এবং উদ্দীপনা নিয়ে সেখানে নিয়মিত পড়ালেখা করতে আসতে শুরু করল। আর ঠিক এই সময়ই তাদের জীবনে সবচেয়ে বড় এবং চূড়ান্ত সিদ্ধান্তটি নেওয়ার পালা ঘনিয়ে এলো, তাদের দুজনের ভবিষ্যৎ জীবনের পথ চলা। একদিন পড়ন্ত বিকেলে ঠিক সেই একই পুরনো জীর্ণ ঘর, বসার জন্য সেই একই চেয়ার, আর পশ্চিম আকাশে ঢলে পড়া সেই একই সূর্য। ফারহানা ম্যাডাম অত্যন্ত শান্ত কিন্তু গম্ভীর গলায় বললেন, এখন আমাদের সামনের সমস্ত পথ একেবারে পরিষ্কার হয়ে গেছে। এবার চূড়ান্ত সিদ্ধান্তটি কেবল আপনাকেই গ্রহণ করতে হবে। শফিক অত্যন্ত গভীরভাবে একটি লম্বা দীর্ঘশ্বাস বুকের ভেতর টেনে নিল। সে তার বিগত জীবনে কোনোদিন নিজের ব্যক্তিগত চাওয়া পাওয়া নিয়ে এক মুহূর্তের জন্যও চিন্তা করেনি। সে সবসময় নিজের জীবনটাকে কেবল সমাজের অন্য অসহায় মানুষদের জন্যই উৎসর্গ করে এসেছে। কিন্তু আজ এই মুহূর্তে প্রথমবারের মতো তার মনের ভেতর এমন একটা অনুভূতি তৈরি হলো যে এই পৃথিবীতে হয়তো তার নিজেরও একটুখানি খুশি নিয়ে বেঁচে থাকার পূর্ণ অধিকার রয়েছে। সে অত্যন্ত ধীর এবং স্নিগ্ধ গলায় ম্যাডামকে উত্তর দিল, আপনি যদি সত্যি সত্যি সারা জীবন আমার সাথে এক পথে চলতে রাজি থাকেন, তবে আমি আপনাকে কথা দিচ্ছি যে আমি কোনোদিন আপনাকে বিন্দুমাত্র দুঃখ পেতে দেব না। আর জীবনের ঠিক ওই নির্দিষ্ট মুহূর্তটিই ছিল সেই অবিস্মরণীয় ক্ষণ, যখন দুটি সম্পূর্ণ নিঃসঙ্গ ও একাকী জীবন একটি নতুন এবং পবিত্র সম্পর্কে নিজেদের আবদ্ধ করে নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্তটি গ্রহণ করে নিয়েছিল। এরপর অত্যন্ত অল্প কিছু সময়ের ব্যবধানে খুব সাদামাটা ও সাধারণ একটি আয়োজনের মধ্য দিয়ে তাদের দুজনের বিবাহ সম্পন্ন হয়ে গেল।
সেখানে ছিল না কোনো বিশাল বা জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন, ছিল না কোনো অপ্রয়োজনীয় মানুষের কোলাহল, আর ছিল না কোনো লোক দেখানো আড়ম্বর বা অহংকার। সেখানে উপস্থিত ছিল কেবল সেন্টারের সেই ভালোবাসার মেয়েরা, খুব কাছের হাতে গোনা কয়েকজন চেনা মানুষ, আর ছিল এক অত্যন্ত স্নিগ্ধ এবং পবিত্র পরিবেশ। যখন শফিক তার পরম আদরে ফারহানা ম্যাডামের গলায় ফুলের মালাটি পরিয়ে দিল, তখন সেখানে উপস্থিত থাকা অনেক মেয়েরই আনন্দাশ্রুতে দুই চোখ ভিজে উঠেছিল। তাদের কাছে কেবল এটাই মনে হচ্ছিল যে তাদের নিজেদের সবচেয়ে আদরের বড় ভাইয়ার জীবনটি যেন এত সব ঝড়ঝাপটার পর শেষ পর্যন্ত সত্যিকারের আনন্দে ও ভালোবাসায় পরিপূর্ণ হয়ে উঠেছে। বিয়ের এই নতুন অধ্যায়ে প্রবেশ করার পরেও তাদের দুজনের প্রাত্যহিক জীবনের কাজের কোনো ধরনের পরিবর্তন আসেনি, বরং সমাজের প্রতি তাদের দুজনের দায়িত্ববোধ আগের চেয়ে আরও বহুগুণে বৃদ্ধি পেয়েছিল। এবার তারা শুধুমাত্র একজন সাধারণ স্বামী-স্ত্রী হিসেবে নয়, বরং একটি সুনির্দিষ্ট লক্ষ্যের সহযোদ্ধা হিসেবে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে শুরু করল। ফারহানা ম্যাডাম নিজের স্কুলের নিয়মিত চাকরির দায়িত্ব সামলানোর পাশাপাশি প্রতিদিন বিকেলে নিয়ম করে সেন্টারে এসে মেয়েদের পড়ানোর কাজ চালিয়ে যেতে থাকলেন। আর অন্যদিকে শফিকও ঠিক আগের মতোই সেন্টারের আনুষাঙ্গিক সমস্ত ব্যবস্থাদি অত্যন্ত নিখুঁতভাবে সামলাতে লাগল। সেই ব্যবসায়ী তারিকুল শাহিনের আর্থিক ও মানসিক সাহায্যে ধীরে ধীরে তাদের সেই ছোট সেন্টারটি আরও অনেক বড় পরিসরে গড়ে উঠল, এবং তার ঠিক পাশেই মেয়েদের সুবিধার জন্য ছোটখাটো একটি চমৎকার লাইব্রেরিও নির্মাণ করা হলো। সেখানে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা এবং স্কুল কলেজের পড়াশোনার জন্য অত্যন্ত প্রয়োজনীয় সব বই সংগ্রহ করে রাখা হলো। এবার শুধু সেই নির্দিষ্ট গ্রামের নয়, বরং আশেপাশের অনেক দূর দূরান্তের গ্রামের মেয়েরাও সেখানে এসে পড়ালেখা করতে শুরু করল। তাদের সেন্টারে পড়াশোনা করা অনেক ছাত্রী ভবিষ্যতে উচ্চশিক্ষার জন্য বড় প্রতিষ্ঠানে ভর্তি হবার সুযোগ পেল। কেউ কেউ তো আবার সরকারি চাকরির জন্য নিজেদের প্রস্তুতি নিতে শুরু করল। আর তাদের মধ্যে যে মেয়েটি জীবনে সফলতার মুখ দেখত, সে সবচেয়ে আগে মিষ্টি হাতে সেন্টারে ছুটে এসে শফিক ভাইয়া এবং ফারহানা ম্যাডামের পা ছুঁয়ে আশীর্বাদ প্রার্থনা করত। তখন শফিক সবসময় অত্যন্ত গর্বের সাথে তাদের বলত, এতে আমাদের কোনো কৃতিত্ব নেই, পরিশ্রম তো সবটাই তোমাদের নিজেদের, আমরা তো শুধু তোমাদের সামনে সঠিক রাস্তাটি তুলে ধরেছি মাত্র। সময়ের চাকার সাথে সাথে সেই সমাজের মানুষদের মানসিক চিন্তাভাবনাতেও এক বিশাল পরিবর্তন চলে এলো। যেসব লোক শুরুর দিকে তাদের এই মহৎ উদ্যোগ নিয়ে চরম সন্দেহ প্রকাশ করত, তারাই এখন লাইন দিয়ে নিজেদের সন্তানদের সেখানে পড়াশোনা করার জন্য পাঠাতে শুরু করল। এত কিছুর পরেও শফিক নিজের সেই রাস্তার ধারের পুরনো কিনের দোকানটি কিন্তু কখনো ছেড়ে দেয়নি। সে প্রতিদিন সকালবেলা নিয়ম করে সেখানে পাংচার সারানোর কাজ করত, আবার সন্ধেবেলা সেই বাচ্চা মেয়েদের মাঝে গিয়ে বসে সময় কাটাত, এবং ঠিক আগের মতোই অত্যন্ত সাধারণ ও সাদামাটাভাবে নিজের জীবনযাপন করে যেত। বিয়ের ঠিক 1 বছর পার হওয়ার পর তাদের ঘর আলো করে এক ফুটফুটে কন্যা সন্তান জন্ম নিলে পুরো সেন্টারের মেয়েদের মাঝে এক উৎসবের আনন্দময় পরিবেশ সৃষ্টি হল। শফিক তার ছোট্ট মেয়েটিকে নিজের পরম মমতায় কোলে তুলে নিয়ে সবার সামনে বলল, বড় হলে একেও আমার অনেক বড় করে পড়াশোনা শেখাতে হবে। এই কথা শুনে পাশে দাঁড়িয়ে থাকা ফারহানা ম্যাডামের চোখে বাঁধ ভাঙা আনন্দের জল টলটল করছিল। আজও সমাজের বুকে সেই একই সেন্টার এবং সেই পাঠাগারটি অত্যন্ত সফলভাবে আলো ছড়িয়ে যাচ্ছে। সেখান থেকে পড়ালেখা শেষ করে যাওয়া অসংখ্য পুরনো ছাত্রী এখন আবার স্বেচ্ছায় ফিরে এসে ছোট ছোট বাচ্চাদের বিনামূল্যে পড়ানোর দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে। এই ছোট্ট জায়গাটি এখন আর কেবল একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, বরং এটি সমাজের বুকে শিক্ষার পাশাপাশি এক উজ্জ্বল আশার আলোর কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। তাদের দুজনের জীবনের এখন একটাই মাত্র চূড়ান্ত লক্ষ্য অবশিষ্ট আছে, আর সেটি হল সমাজের কোনো একটি মেয়েও যেন কেবল দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত হয়ে নিজের মৌলিক অধিকার পড়াশোনা থেকে চিরতরে বঞ্চিত হয়ে না পড়ে। এই অবিস্মরণীয় জীবন কাহিনী থেকে আমরা সমাজের মানুষেরা এটাই সবচেয়ে বড় শিক্ষা গ্রহণ করতে পারি যে একজন মানুষের প্রকৃত মহত্ব কখনো তার ব্যাংকে জমানো টাকা দিয়ে পরিমাপ করা যায় না, বরং তা বিচার করা হয় তার বুকের ভেতরের হৃদয়ের বিশালতা দিয়ে। সমাজের চোখে একজন অত্যন্ত সাধারণ মানুষও যদি তার ভেতরে সৎ উদ্দেশ্য লালন করে, তবে সে চাইলে অসংখ্য মানুষের জীবনের গল্প একাই পাল্টে দেওয়ার ক্ষমতা রাখে। কারণ যে কোনো ধরনের নিঃস্বার্থ সেবা এই পৃথিবীতে কখনোই বৃথা বা মূল্যহীন হয়ে হারিয়ে যায় না। কিন্তু এবার একটু গভীরভাবে চিন্তা করে আপনারাই বলুন, যদি শফিক ভাইয়া সেদিন নিজের এত সাধের সাইকেলটি ওই ছোট মেয়েটিকে দিতে সরাসরি প্রত্যাখ্যান করে দিত,
যদি সে সমাজের মানুষের ওই কুৎসিত কথাগুলোতে ভয় পেয়ে নিজের পথ থেকে পিছিয়ে আসত, আর যদি ফারহানা ম্যাডাম সেই চূড়ান্ত বিপদের দিনে সত্যের পক্ষে শক্তি হয়ে না দাঁড়াতেন, তবে কি আজকের দিনে এতগুলো মেয়ের জীবন এভাবে স্বপ্নের মতো বদলাতে পারত? আমাদের এই বর্তমান সমাজে কি সত্যিই এমন নিঃস্বার্থ মানুষের কোনো প্রয়োজন নেই, যারা নিজেদের ব্যক্তিগত স্বার্থের কথা সম্পূর্ণ ভুলে গিয়ে কেবল সমাজের অন্য মানুষদের মুখে হাসি ফোটানোর জন্য বাঁচে?